হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজেএম অনলাইন ক্লাসেস। আজকে আমরা জিওগ্রাফি ক্লাস থেকে ক্লাস নাম্বার 3তে আলোচনা করব পৃথিবীর অন্দরমহল। পৃথিবীর অন্দরমহলের সমস্ত বৈশিষ্ট্য, সমস্ত প্রকারভেদ এবং উপাদান, সমস্ত বিষয় আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয়। প্রত্যেকটি পার্টকে আমরা নাম্বারিং হিসেবে রেখেছি, নিউমেরিক্যালি 1, 2, 3, 4 করে রেখেছি। 1 নম্বরে রয়েছে পৃথিবীর ব্যাস 12,740 কিমি এবং ব্যাসার্ধ 6,370 কিমি। আমরা যদি একটা অনুমান করি নিজে পৃথিবী, তাহলে এটার যে ব্যাসার্ধ রয়েছে, ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে যে অংশটাকে আমরা কল্পনা করছি সেটা হচ্ছে 6,370 কিমি, এবং পুরোপুরি যদি আমরা ব্যাসটার হিসাব করি তাহলে ব্যাসটা হচ্ছে 12,740 কিমি। এবং ভূপৃষ্ঠ থেকে যে পৃথিবীটার যে কেন্দ্রটা রয়েছে, কোর যেটা রয়েছে, সে কোরটা হচ্ছে 6,370 কিমি গভীর। দ্বিতীয়ত রয়েছে দক্ষিণ আফ্রিকায় পৃথিবীর গভীরতম সোনার খনি রয়েছে রবিনসন দ্বীপ। রবিনসন দ্বীপ রয়েছে দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। এটা 3 থেকে 4 কিমি গভীর। কিসের খনি? এটা সোনার খনি। আর পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত রয়েছে রাশিয়ার কোলা উপদ্বীপে। রাশিয়ার কোলা উপদ্বীপে, যার গভীরতা হচ্ছে 12 কিলোমিটার। এবং এটার ছবি তোমরা পেয়ে যাবে, যে তোমরা গুগল করলেও পেয়ে যাবে। তার পাশাপাশি এটার ছবি তোমরা পেয়ে যাবে ক্লাস 7-এর যে ভূগোল বইটা রয়েছে, সেই ক্লাস 7-এর ভূগোল বইটা থেকে তোমরা পেয়ে যাবে। এবং এই জায়গাটার একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর উপর দিয়ে কোনোরকম কোনো এয়ারক্রাফট যেতে পারে না। তার কারণ এখানে মাধ্যাকর্ষণ শক্তির টান অনেকটা বেশি, তাতে তাদের গতিপথে বা যাত্রাপথে সমস্যা সৃষ্টি হয়। এরপরে বলা হয়েছে প্রতি 33 মিটার গভীরতায় প্রায় 1 ডিগ্রি করে তাপমাত্রা বাড়তে থাকে। অর্থাৎ তুমি যদি মাটি খুঁড়তে থাকো, মাটি খুঁড়ে তুমি নিচের দিকে যাচ্ছ, 33 মিটার তুমি গভীরতায় গেলে তোমার ভূপৃষ্ঠে যতটা ছিল তাপমাত্রা, তার থেকে 1 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে। অর্থাৎ প্রত্যেক 33 মিটার গভীরতায় 1 ডিগ্রি করে তাপমাত্রা বাড়তে থাকে। ভূতাপ শক্তিটা কি? পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে থাকে। এই তাপকে বলা হয় ভূতাপ শক্তি। আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদার প্রায় 30% ভূতাপ শক্তি দ্বারা মেটায়। কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদিত হয়ে থাকে। নেক্সট আমরা যাব উষ্ণ প্রস্রবণ। উষ্ণ প্রস্রবণটা কি? উষ্ণ প্রস্রবণের উদাহরণও রয়েছে এখানে। উষ্ণ প্রস্রবণ হচ্ছে ভূপৃষ্ঠের নির্দিষ্ট কোনো ফাটল বা ছিদ্রপথে ভূ অভ্যন্তরের জল স্বাভাবিক জলধারা রূপে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসলে তাকে প্রস্রবণ বা ঝর্ণা বলা হয়। দেখো, আমরা তো জলের যে সমুচ্চারিত ধর্মটা পড়েছি, সমুচ্চ ধর্ম, অর্থাৎ জল সব জায়গায় সমান লেয়ারে থাকতে চায়। তাহলে এই উষ্ণ প্রস্রবণটা কি? উষ্ণ প্রস্রবণ হচ্ছে কোনো ফাটল বা ছিদ্রপথ দিয়ে অভ্যন্তরের জল যদি স্বাভাবিক জলধারা রূপে বাইরে বেরিয়ে আসে, হয়তো তার আশেপাশে কোনো যদি জলের লেয়ার উঁচুতে থাকতে পারে, অথবা সেখানে চাপ এবং তাপের কারণে সেটা বাইরে বেরিয়ে আসতে পারে। আর উষ্ণ প্রস্রবণের ক্ষেত্রে জলের যে তাপমাত্রা সেটা থাকে 50 থেকে 75 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কিন্তু থাকে। উষ্ণ প্রস্রবণের উদাহরণের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের বক্রেশ্বর। এই যে গোটা পার্টটা রয়েছে, গোটা পার্টটা আমি বক্স করে দিচ্ছি, দেখো। পশ্চিমবঙ্গের বক্রেশ্বর, উত্তরাখণ্ডের গৌরীকুণ্ড, উড়িষ্যার দিউলা, ঝাড়ি, হিমাচল প্রদেশের মণিকরণ, লাদাখের পানামা এবং বিহারের রাজগীর এর মধ্যে কিন্তু উষ্ণ প্রস্রবণ রয়েছে। এগুলো আমাদের ভারতের সমস্ত বিখ্যাত উষ্ণ প্রস্রবণের উদাহরণ। পৃথিবীর অন্দরমহল চ্যাপ্টার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যে পার্টটা আমাদের জানতে হবে সেটা হলো ম্যাগমা এবং লাভা। অত্যধিক চাপ ও তাপে ভূগর্ভের পদার্থ গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। দেখো, আমরা প্রত্যেকে জানলাম কিছুক্ষণ আগে যে প্রত্যেক 33 মিটার গভীরতায় গেলে 1 ডিগ্রি করে কি হচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তাহলে আমরা জানলাম পৃথিবীর কেন্দ্রের দূরত্ব হচ্ছে 6,370 কিলোমিটার, তাই না? তাহলে 6,370 কিলোমিটার এই দূরত্বটাকে যখন আমরা অতিক্রম করব, প্রত্যেক 33 মিটার গভীরতা যদি 1 ডিগ্রি করে বাড়ে, তাহলে সেখানকার তাপমাত্রা থাকবে প্রায় 4 থেকে 5,000 ডিগ্রি সেন্টিগ্রেড। 4,000 থেকে 5,000 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সেই উষ্ণতায়, সেই প্রবল উষ্ণতা এবং চাপে সেখানকার অবস্থায় সমস্ত রকমের পদার্থ, যত রকমের মেটালস রয়েছে, যত রকমের জিনিসপত্র রয়েছে, সমস্ত পদার্থ গলিত সান্ধ্র অবস্থায় থাকে, এবং একেই আমরা বলে থাকি ম্যাগমা। এবং ভূপৃষ্ঠের কোনো ফাটল বা দুর্বল স্থান দিয়ে বা ছিদ্রপথে ভূগর্ভের গলিত ম্যাগমা যদি ভূপৃষ্ঠে বেরিয়ে আসে, তাহলে তাকে আমরা বলবো হচ্ছে লাভা। এই লাভা দিয়ে অনেক কিছু তৈরি হয়, লাভা মালভূমি, লাভা সমভূমি, তারপর লাভা পর্বত, সঞ্চয়জাত পর্বত ইত্যাদি কিন্তু তৈরি হয়ে থাকে। পৃথিবীর ঘনত্বটা কি? ভূপৃষ্ঠের গড় ঘনত্ব 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘনসেমি। আর পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের ঘনত্ব 11 গ্রাম পার ঘনসেমি। পৃথিবীর একেবারে কেন্দ্রে এই ঘনত্ব প্রায় 11 থেকে 14 গ্রাম পার ঘনসেমি। আর কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব 5.5 গ্রাম পার ঘনসেমি।
পরবর্তীতে রয়েছে ভূমিকম্প তরঙ্গ ও আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে বেরোনো লাভা পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরে প্রধানত 3টি স্তরের সন্ধান পেয়েছেন। কি দিয়ে? তারা কিন্তু গভীরে যাননি, তারা কিন্তু আগ্নেয়গিরি অগ্নুৎপাতের সময় যে সমস্ত লাভাগুলো বেরিয়ে আসে, সেই বেরিয়ে আসা লাভাকে পরীক্ষা নিরীক্ষা করে এবং ভূমিকম্পের যে 3টা তরঙ্গ রয়েছে, পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ, এগুলো আমরা আগামীতে জানবো, প্রত্যেকটা বিষয় বিস্তারিতভাবে জানবো। তো সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে ভূবিজ্ঞানীরা 3টা স্তরের কথা পেয়েছেন। একটা হচ্ছে ভূত্বক বা ক্রাস্ট, অর্থাৎ ধরে নাও যে আমরা যদি এটাকেই পৃথিবী ধরে রাখি, তাহলে এটার মধ্যে যে ভাগগুলো রয়েছে, এটার মধ্যে যে একটা আইডিয়া করে নাও তোমরা, ঠিক আছে? এখানে অসমান হলো বটে, তবে একটু আইডিয়া করে নাও। এই যে প্রথমে যে বাইরের অংশটা রয়েছে, বাইরের পার্টটা যে পৃথিবীটার, সেটাকে বলা হচ্ছে ক্রাস্ট। তার পরের যে লেয়ারটা রয়েছে সেটাকে বলা হচ্ছে গুরুমণ্ডল বা ম্যান্টেল, আর যেটা একদম মাঝে রয়েছে সেটাকে বলা হচ্ছে কেন্দ্রমণ্ডল বা কোর। এই প্রধানত 3টা অঞ্চল বা 3টা শ্রেণী বা 3টা লেয়ার কিন্তু ভূপৃষ্ঠকে বা পৃথিবীকে দখল করে রেখেছে। এবার আমরা দেখব সীমা বা সাইমা। সীমা বা সাইমাটা কি? মহাসাগরের নিচে ভূত্বক গড়ে 5 কিমি এবং মহাদেশের নিচে ভূত্বক গড়ে 60 কিমি গভীর হয়ে থাকে। এর গড় গভীরতা প্রায় 30 কিলোমিটার এবং মহাসাগরের নিচে সিলিকন এবং ম্যাগনেসিয়াম, দেখো সিলিকনের এসআই, ম্যাগনেসিয়ামের এমএ, এইভাবে কিন্তু সীমা নামটা এসেছে। তোমরা যদি এই নামগুলোকে মনে রাখো তাহলে এটার উপাদানগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে? তাই জন্য এটাকে বলা হচ্ছে সীমা, সিলিকন এবং ম্যাগনেসিয়াম। এবং এই স্তরটিকে বলা হচ্ছে সীমা। এই স্তরটির তুলনায় ভারী হয়, প্রধানত ব্যাসাল্ট জাতীয় আগ্নেয় শিলার দ্বারা গঠিত এবং এর গড় ঘনত্ব 2.9 গ্রাম পার ঘনসেমি। তাহলে দেখো পরেরটা কি আছে? সিয়াল। তাহলে আমরা সিয়াল মানে সি মানে সিলিকন আর এল মানে অ্যালুমিনিয়াম, বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু নামগুলো এসেছে, এদের উপাদানের নাম অনুসারে এই নামগুলো কিন্তু হয়েছে। দেখো সিলিকন এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এবং সমুদ্রের নিচে থাকে। সমুদ্রের নিচে কিন্তু এটা থাকে না এবং এটা সিয়ালের চেয়ে, সীমার চেয়ে একটু হালকা হয়ে থাকে। ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে অক্সিজেন, প্রায় 47%। বায়ুমণ্ডলের কথা কিন্তু বলা হয়নি, বায়ুমণ্ডলে সবথেকে বেশি থাকে নাইট্রোজেন, কিন্তু যখনই আমরা সেটা ভূপৃষ্ঠে চলে আসবো, ভূত্বকে চলে আসবো, তখন সেখানে অক্সিজেন থাকে সবথেকে বেশি, 47%। বায়ুমণ্ডলের চেয়ে অনেক বেশি অক্সিজেন পৃথিবীর ভূত্বকের সঙ্গে নানান উপাদানের সাথে কিন্তু যুক্ত থাকে, ঠিক আছে? আর ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান হচ্ছে সিলিকন। নেক্সট যাব গুরুমণ্ডল। কি আছে? গুরুমণ্ডল বা ম্যান্টেল। ভূত্বক ছাড়িয়ে পৃথিবীর অভ্যন্তরে প্রায় 2900 কিলোমিটার পর্যন্ত এই ঘনত্বযুক্ত স্তরকে গুরুমণ্ডল বলা হয়। এই স্তরে উষ্ণতা 2000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে এবং ম্যাক্সিমাম 3000 হতে পারে। এই স্তরে পদার্থের ঘনত্ব 3.4 থেকে 5.6 গ্রাম পার ঘন সেমি। এই স্তরে প্রধান উপাদান হচ্ছে লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম আর সিলিকন। গুরুমণ্ডল 30 থেকে 700 কিমি পর্যন্ত অংশে থাকে ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম। এই জন্যকে ক্রোফেসিমা বলে। দেখো ক্রোফেসিমা, ক্রোমিয়ামের ক্রো, লোহার এফি, সিলিকনের এসআই আর ম্যাগনেসিয়ামের এমএ। তাহলে ক্রোফেসিমা এইভাবে কিন্তু নামটা আসলো। গুরুমণ্ডলের 700 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত অংশে নিকেল, নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম। তাহলে নিকেলের নি, লোহার এফি, ঠিক আছে, সিলিকনের এসআই, ম্যাগনেসিয়ামের এমএ, তাহলে নিফেসিমা। বুঝতে পেরেছ? তাহলে তোমরা নামগুলো যদি ভালো করে মনে রাখতে পারো তাহলে তার উপাদানগুলো কী রয়েছে সেগুলো খুব ভালোভাবে জানতে পারবে। এরপর আসবো কেন্দ্রমণ্ডল বা যেটাকে বলা হয়েছে কোর, তাই তো? কোর অঞ্চল, যেটা ভূত্বক এবং গুরুমণ্ডলের পরবর্তী এবং কেন্দ্রের চারিদিকে বেষ্টনকারী শেষ স্তরটি হচ্ছে কেন্দ্রমণ্ডল। এই স্তরটি 3500 কিলোমিটার পুরু হয়ে থাকে, অত্যন্ত ভারী নিকেল এবং লোহা দিয়ে তৈরি হয়ে থাকে। এই স্তরটিকে বলা হয় নিফে। দেখো নি হচ্ছে নিকেল আর লোহার হচ্ছে এফি, তাই তো? তাহলে এনআইএফি, নিফে। এই স্তরে গড় তাপমাত্রা 5000 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। এর গড় ঘনত্ব 9 থেকে 13 গ্রাম পার ঘনসেমি হতে পারে। এই অঞ্চলে পদার্থের ঘনত্ব, উষ্ণতা, চাপের তারতম্যের জন্য কেন্দ্রকে বা কেন্দ্রমণ্ডলকে আবার দুটো ভাগে ভাগ করে অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডল। এবার আমরা জানবো আরও একটি ইম্পর্টেন্ট পার্ট এই চ্যাপ্টারের, বিযুক্তি রেখা বা যেটাকে বলা হয় ডিসকন্টিনিউটি, যেগুলো ভাগ করে রেখেছে। অর্থাৎ দেখো ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেই এলাকাকে ভূতত্ত্ববিদগণ বিযুক্তি রেখা বলেছেন। অর্থাৎ মনে করো ভূপৃষ্ঠে তো ভূমিকম্প সৃষ্টি হয় না, ভূমিকম্প সৃষ্টি হয় ভূপৃষ্ঠের অভ্যন্তরে এবং সেখান থেকে সেই তরঙ্গটা ধীরে 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 ভূপৃষ্ঠে চলে আসে, তাই তো? এইভাবে আমরা ভূমিকম্পের কেন্দ্র এবং উপকেন্দ্রের কিন্তু হদিশ পেয়ে থাকি। ভূমিকম্পের ক্লাসটা যখন হবে সেগুলো আরও একটু ছবি এঁকে ভালো করে ওটা বোঝাবো। তো এই পার্টটাতে বলা হয়েছে দেখো যে যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গের অসামঞ্জস্যতা দেখা যায় সেখানে সেখানে একটি করে বিযুক্তি রেখাকে কল্পনা করা হয়েছে।
সিয়াল এবং সীমার মধ্যে বিযুক্তি রেখাকে বলা হয় যে কনরাড বিযুক্তি রেখা। ভূত্বক এবং গুরুমণ্ডলের মধ্যে রয়েছে মোহরভিসিক বিযুক্তি রেখা। ক্রোফেসীমা নিফেসীমার মধ্যে, এটা নিফে হবে, নিফেসীমার মধ্যে রয়েছে রেপিত্তি বিযুক্তি রেখা। গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে লেহম্যান বিযুক্তি রেখা। ঠিক আছে, এই কয়েকটা বিযুক্তি রেখার কিন্তু উল্লেখ আমরা পেয়ে থাকি। অ্যাস্থেনোস্ফিয়ারটা কি? অ্যাস্থেনোস্ফিয়ার হচ্ছে শিলামণ্ডলের নিচের গুরুমণ্ডলের উপরের অংশে বিশেষ স্তরটি হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার বা দুর্বল স্তর। ভূত্বক ও গুরুমণ্ডলের উপরের অংশ গঠিত হয়ে শিলামণ্ডলের গভীরতা প্রায় 100 কিলোমিটার পর্যন্ত কিন্তু হতে পারে। এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে রয়েছে। আলফ্রেড ওয়েগনার এর মহীসঞ্চরণ তত্ত্ব থেকে জানা যায় প্রায় 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটি স্থলভাগ বা একটি ভূখণ্ডের মাধ্যমে যুক্ত ছিল, যার নাম ছিল প্যানজিয়া, এবং সমস্ত জলভাগ একটি বিরাট মহাসাগর ছিল, যার নাম ছিল প্যান্থালাসাই, যার নাম ধরো তোমরা মনে রেখো। ঠিক আছে, এরপরে বলা হয়েছে পিচো, উইলসন, ম্যাকেঞ্জি, পার্কার ও মর্গান প্রভৃতি ভূবিজ্ঞানীরা পাত সংস্থান তত্ত্ব সম্পর্কে গবেষণা করেছেন। প্লেট টেকটনিক থিওরি, এগুলো ভূমিকম্পের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি দায়ী বলা যেতে পারে। এই পাত সংস্থান তত্ত্ব, ভূমিকম্প এবং অগ্নুৎপাতের যখন চ্যাপ্টারটা আলোচনা করব তখন ওখানে এই বিষয়গুলো আরও বিস্তারিত রয়েছে। ভূমিকম্প এবং অগ্নুৎপাতের জন্য পাত সংস্থান তত্ত্ব অন্যতম প্রধান কারণ। পৃথিবীতে মোট 6টি বড় পাত এবং 20টি মাঝারি পাত ও ছোট পাতের উল্লেখ পাওয়া যায়। এখানে যে পাতগুলো যেগুলো রয়েছে সেটাকে আমি বক্স করে দিচ্ছি। বড় বড় যে পাতগুলো রয়েছে, ইউরেশীয় পাত বা প্লেট, ভারতীয় পাত বা প্লেট, আমেরিকান প্লেট, প্যাসিফিক ওশান প্লেট বা প্রশান্ত মহাসাগরীয় পাত, আফ্রিকান প্লেট এবং আন্টার্কটিকা প্লেট। এরা হচ্ছে মোট 6টি পাত সংস্থান তত্ত্বের যে উল্লেখ রয়েছে, তার মধ্যে মোট 6টি বড় পাত। এছাড়াও 20টি মাঝারি এবং ছোটো ছোটো আরও কিছু পাত কিন্তু রয়েছে। এরপরে আমরা যে ভঙ্গিল পর্বত, ভঙ্গিল পর্বতটা হচ্ছে পাললিক শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। এগুলো খুবই বেসিক কনসেপ্ট, এগুলো তোমরা প্রত্যেকেই পড়েছো ছোটোবেলায়, বেসিক কনসেপ্ট এগুলো খুবই। এখানে যেগুলো জিনিসগুলো জানতে হবে সেগুলো হচ্ছে বিশেষ করে তথ্য এবং উদাহরণগুলো। ভঙ্গিল পর্বতকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত, একটা হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত। নবীন ভঙ্গিল পর্বতের বয়স হচ্ছে 1 থেকে 2.5 কোটি বছর, এবং প্রাচীন ভঙ্গিল পর্বত হচ্ছে 20 কোটি বছর বা তার বেশি। নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হচ্ছে রকি, আন্দিজ, আল্পস, হিমালয়, এবং প্রাচীনের হচ্ছে আরাবল্লী, অ্যাপালেশিয়ান এবং উরাল পর্বত। ঠিক আছে, এরপর নাম্বার 20-তে আমরা এসেছি। নাম্বার 20-তে রয়েছে প্রশান্ত মহাসাগরীয় পাত বছরের 10 সেন্টিমিটার করে পশ্চিম দিকে সরে যাচ্ছে। ঠিক আছে, প্রশান্ত মহাসাগরীয় পাত যেটা রয়েছে, যেটা হচ্ছে সব থেকে বড় পাত, এবং আমেরিকান পাত প্রতি বছর 2 থেকে 3 সেমি করে পশ্চিমে সরে যাচ্ছে। ভাবছো 10 সেমি মাত্র সরছে, 2 থেকে 3 সেমি সরছে। এরা 1 সেমি করে সরে যাওয়া মানে বিরাট একটা ভূ আলোড়ন সৃষ্টি হওয়া। ওই জন্য প্রশান্ত মহাসাগরীয় যে আগ্নেয় বলয়টা রয়েছে, যেটাকে বলা হয় প্যাসিফিক রিং অফ ফায়ার, যেখানে প্রশান্ত মহাসাগরের চারিদিকে পৃথিবীর প্রায় 70% অ্যাক্টিভ যে ভলক্যানোসগুলো রয়েছে, অর্থাৎ সক্রিয় আগ্নেয়গিরিগুলো কিন্তু ওখানে রয়েছে। অর্থাৎ তার এই 10 সেমি করে চলাফেরার জন্য, 10 সেমি করে, মাত্র 10 সেমি করে নড়াচড়ার জন্য এত কিন্তু ভয়াবহ সমস্ত অগ্নুৎপাতগুলো কিন্তু ঘটছে। এবং এই কারণে কি হচ্ছে, ভূমিকম্প, অগ্নুৎপাত, ধস, ফাটল ইত্যাদি কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে। আগ্নেয়গিরি এবং অগ্নুৎপাতটা কি, এই বিষয়টা একটু বিস্তারিতভাবে জেনে নিই। বলা হয়েছে ভূ অভ্যন্তরের গলিত ম্যাগমা, গ্যাস, জলীয় বাষ্প কোনো ফাটল বা গহ্বরের মধ্য দিয়ে বিস্ফোরণ সহ প্রচণ্ড জোরে অথবা ধীরে ধীরে শান্তভাবে ভূপৃষ্ঠে বেরিয়ে আসার প্রক্রিয়াকেই বলা হচ্ছে অগ্নুৎপাত বা যেটাকে বলা হচ্ছে ভলক্যানিজম। অর্থাৎ যে আমরা এক্ষুনি জানলাম ম্যাগমা সম্পর্কে, এবার ম্যাগমাটা তো প্রচণ্ড তাপে, মনে করো বাড়িতে যখন রান্না করা হচ্ছে সেখানে যদি প্রেশার কুকারে কোনো কিছু রান্না করা হয়, একটা সময় পরে কী হচ্ছে, প্রেশার থেকে অতিরিক্ত যখন ভেতরে এভাপোরেশন হয়ে যাচ্ছে, বেশি পরে যখন তোমার বাষ্প তৈরি হচ্ছে, তখন সেটা কী হচ্ছে, শীতের মাধ্যমে বাইরে বেরিয়ে আসছে, অর্থাৎ সেই গ্যাসটা বাইরে বেরিয়ে আসছে। এবার এখানেও মনে করো যে 5000 ডিগ্রি সেন্টিগ্রেডে সান্দ্র অবস্থায় থাকা ম্যাগমাগুলো, সেটারও তো একটা চাপ এবং তাপ রেগুলার সৃষ্টি হচ্ছে, তখন সেও বাইরে বেরিয়ে আসতে চায়। সেই কারণে কিন্তু এই অগ্নুৎপাত হয়ে থাকে, এবং পাত সংস্থান তত্ত্বের জন্য এটা কিন্তু আরও বেশি ত্বরান্বিত হয়। জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস, ভারতের ব্যারেন, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া ইত্যাদি আগ্নেয় পর্বতের হচ্ছে উদাহরণ। কোনো বিস্ফোরণ ছাড়া যদি অগ্নুৎপাত হয় তাহলে সেটাকে বলা হয় বিদার অগ্নুদ্গম। মনে করো যে আপনি তোমার হচ্ছে ম্যাগমা বাইরে বেরিয়ে আসছে, অর্থাৎ লাভা রূপে বেরিয়ে আসছে। ম্যাগমাটাই কিন্তু লাভা, ম্যাগমা যখন বাইরে বেরিয়ে আসবে সেটা হচ্ছে লাভা। ঠিক আছে, তারপরে রয়েছে সিসিলি দ্বীপের এটনা
হাওয়াই দ্বীপের লিপারি দ্বীপের স্ট্রমলি, হাওয়াই দ্বীপের মৌনালোয়া, কিলাওয়া ভারতের ব্যারেন সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ। জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া সুপ্ত আগ্নেয়গিরির কিন্তু উদাহরণ। মেক্সিকোর কোটোপ্যাক্সি, মায়ানমারের পোপো মৃত আগ্নেয়গিরির উদাহরণ। অর্থাৎ আগ্নেয়গিরির তিনটা পার্ট বলা হচ্ছে, একটা সক্রিয়, একটা সুপ্ত, একটা মৃত। সক্রিয়টা হচ্ছে যে অ্যাক্টিভ থাকে, মনে করো যে একটা রেগুলার স্প্যানে ও কিন্তু অগ্নুৎপাত ঘটেই যাচ্ছে, প্রতি বছর হতে পারে, 5 বছরে একবার, 10 বছরে একবার হতে পারে। সুপ্ত আগ্নেয়গিরি হচ্ছে মনে করো কয়েকশো বছর আগে একবার হয়েছে, আবার কবে হবে কোনো ঠিক নেই, বাট যে কোনো দিন হতে পারে। আর মৃত আগ্নেয়গিরি হচ্ছে মনে করো যেখানে শেষ অগ্নুৎপাত হওয়ার পর সেখানে আর অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনাই নেই, সেটাকে বলা হবে মৃত আগ্নেয়গিরি। ঠিক আছে। ভারতের ব্যারেনের সম্পর্কে এত তথ্য আমাদের, যেহেতু আমাদের একটা নিজেদের স্থানীয়, এটা কোথায় রয়েছে? আন্দামান নিকোবর আইল্যান্ডে। ভারতের ব্যারন আগ্নেয়গিরিতে 1852 খ্রিস্টাব্দের পর 1991 খ্রিস্টাব্দে আবার কিন্তু অগ্নুৎপাত ঘটতে দেখা গিয়েছিল। ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি থেকে সান্দ্র লাভা নির্গত হয়, হাওয়াই দ্বীপের ভাষায় একে বলা হয় আ। হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরিগুলো থেকে অত্যন্ত পাতলা লাভা বেরিয়ে বহুদূর পর্যন্ত প্রবাহিত হয়, হাওয়াই দ্বীপের ভাষায় একে বলা হয় পা হো হো। এই টার্মগুলো একটু মনে রাখার চেষ্টা করো। ভূমিকম্পের কেন্দ্র এবং উপকেন্দ্র, ভূমিকম্পের কেন্দ্র এবং উপকেন্দ্রটা কী রয়েছে একটু দেখে নেব। বলেছে যে ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরের যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব ঘটে, মনে করো এটা হচ্ছে ভূপৃষ্ঠ, ঠিক আছে, এইরকম কোন একটা এলাকাতে ভূমিকম্পটা সৃষ্টি হলো, তাহলে এটাকে আমরা কি বলবো? ভূমিকম্পের কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস। ঠিক আছে, এটা হচ্ছে ফোকাস, কেন্দ্র। আর এখান থেকে এটা এটা দূরত্ব প্রায় 50 থেকে 100 কিমি হয়। এবার এখান থেকে মনে করো তরঙ্গটা প্রথম ভূপৃষ্ঠে এখানে এসে পৌঁছালো, তাহলে এটাকে আমি বলবো হচ্ছে এপি সেন্টার বা ভূমিকম্পের উপকেন্দ্র। ঠিক আছে, এবং এখান থেকে ভূমিকম্প তরঙ্গের মাধ্যমে কিন্তু দুই দিকে ছড়িয়ে পড়বে। কোনো যদি তুমি পুকুরে বা জলে তুমি যদি একটা পাথর ছুঁড়ে দাও, দেখবে ওই জায়গাটাতে জলটা অশান্ত হলেও কিন্তু ধীরে ধীরে তরঙ্গটা আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, এবং যত তরঙ্গটা দূরে যাচ্ছে তত তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু কমে যাচ্ছে, তাই না? ঠিক তেমনি যেখানে উপকেন্দ্র হবে সেখানে ক্ষয়ক্ষতির মাত্রা সব থেকে বেশি হবে, এবং যত দূরে যাবে তখন ক্ষয়ক্ষতির মাত্রাটা ধীরে ধীরে কমতে থাকবে। এবং ভূমিকম্পের মাত্রা পরিমাপ করা হয় কি দিয়ে? তীব্রতা পরিমাপ করা হয় রিক্টার স্কেল দিয়ে, এবং ভূমিকম্পের কেন্দ্র, উপকেন্দ্র, ক্ষয়ক্ষতি এই সমস্ত মাপা হয় সিসমোগ্রাফ নামক যন্ত্র দিয়ে। ভূমিকম্পের তরঙ্গ প্রধানত 3 প্রকারের হয়: প্রাথমিক বা পি তরঙ্গ, গৌণ বা এস তরঙ্গ, পৃষ্ঠ বা এল তরঙ্গ। প্রাথমিক তরঙ্গকে বলা হয় প্রাইমারি ওয়েভ, গৌণ তরঙ্গ হচ্ছে সেকেন্ডারি, আর পৃষ্ঠ তরঙ্গ হচ্ছে লাভ ওয়েভ। সিসমোগ্রাফ বা ভূপৃষ্ঠলেখ যন্ত্রটা কি? বলা হয় যে সিসমোগ্রাফ বা ভূপৃষ্ঠলেখ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের পরিমাণ, কোথায় হয়েছে, কেন্দ্র, উপকেন্দ্র, অবস্থান, স্থায়িত্ব, তীব্রতা প্রভৃতি কিন্তু নির্ণয় করা হয়। আর ভূমিকম্পের যে সমস্ত ক্ষয়ক্ষতি, তীব্রতা প্রভৃতি মাপা হয়েছে রিক্টার স্কেলের মাধ্যমে। চার্লস রিক্টার এটা কিন্তু আবিষ্কার করেছেন, এবং এর সূচক মাত্রা দেওয়া হয়েছে 0 থেকে 10, এবং প্রতি মাত্রায় এর ক্ষয়ক্ষতির মাত্রা কিন্তু 10 গুণ করে বেড়ে যায়। মনে করো এই যেখানে দিয়ে দিয়েছি, মনে করো যে 5 মাত্রা রিক্টার স্কেল অনুযায়ী 5 মাত্রা যে পরিমাণ ক্ষতিটা হবে, 6 মাত্রায় তার থেকে 10 গুণ বেশি ক্ষতি হবে। ঠিক আছে, অর্থাৎ প্রতি মাত্রায় তার আগের মাত্রা থেকে 10 গুণ করে ক্ষয়ক্ষতির মাত্রাটা বেড়ে যায়। প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় বা যেটাকে বলা হয় যে প্যাসিফিক রিং অফ ফায়ার, প্যাসিফিক রিং অফ ফায়ারটা কি? প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় হচ্ছে প্রায় 70% ভূমিকম্প কিন্তু এই বলয়ে ঘটে। পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি বা অ্যাক্টিভ ভলক্যানোসগুলো প্রশান্ত মহাসাগরকে বলয়ের মতো ঘিরে রেখেছে। একে প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় বা বলে থাকে। 70% কিন্তু এখানেই ঘটে থাকে। ঠিক আছে, তো আজকের ক্লাসে এই পর্যন্ত। পরের ক্লাসে আবার স্পেশাল গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আমরা আলোচনা করে নেব।